মতুয়াদের যদি লাইনে দাঁড়াতে হয় তাহলে শান্তনু ঠাকুর সহ যারা মতুয়াদের প্রতি ছিলেন তারা অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী। আমি বলবো তাকে আগে শান্তনু ঠাকুর ট্রাইব্যুনালে পাঠানো উচিত। ওরা আজকে যে বিপর্যস্তে বলছেন ট্রাইব্যুনালে যেতে হচ্ছে ওই একটি মাত্র ব্যক্তির কারণে। সেই ব্যক্তির নাম শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের 100 টাকায় ভুয়ো জাল ভোটার মানে আইডি কার্ড বিক্রি করেছে। কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে আমি বলতে পারি, কিন্তু সবচেয়ে বেশি মানে জাল সার্টিফিকেট দিয়েছে। তিনি চাকরি খাওয়াবেন, পরিবার খাওয়াবেন, রাস্তায় মাঠে নিয়ে বসবেন। এই নির্বাচন কমিশন চাইছেন শুধু ভোট দানের বিরোধী করা, মানুষগুলোকে রাস্তায় বসিয়ে দাও, যাতে মানুষগুলোকে আবার লাইনে লাগাও। ওই প্রভুর নির্দিষ্টভাবে তাদেরকে প্রার্থী করবে যারা যোগ্য এবং যারা অন্তত নির্বাচনে জেতার পর দলটা বদলাবে। আমরা তৈরি 294 আসনই আছে। গ্যাসের 800 দিনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এই 800 দিন দেখছে মানুষ। প্রধানমন্ত্রী তিনি গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য আমাদের নির্ভরশীল থাকতেছে পরদেশের ওপর। কলকাতা শহরের বুকে যাদবপুর সহ একাধিক জায়গায় শ্রমজীবী যে ক্যান্টিন, সেটা পর্যন্ত বন্ধের চাইছে লাইনে দাঁড় করাও, না খেয়ে মারো। যে সরকার চাষি বিরোধী বিল আনে, আমাদের ভারতবর্ষের আমাদের প্রতিদিনের খাবার যোগায়, যাদেরকে আমাদের ঈশ্বর জ্ঞানে পুজো করা উচিত, সেই চাষিদের মেরে ফেলার যে আইন যারা করে, যে আইনকে বদলে চাষিদেরকে রাস্তায় নামতে হয়, চাষিদেরকে গুলি খেতে হয়, চাষিদেরকে হুমকি খেতে হয়, সেই সরকার ভাবেন চাষিদের কথা ভাবে? এই সরকার সাধারণ মানুষ বিরোধী সরকার। কথাবাড়িতে প্রায় 242 জন নাম বাদ করেছে। একমাত্র যে তৃণমূলের প্রার্থী তার নাম এসছে। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করাটা অবৈধ ছিল। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ন্যায্য ভোটারদের বাদ দিয়ে ভোট করাটা তো লজ্জাজনক ব্যাপার। সবচেয়ে বড় ঘুষপেটিয়া তো শান্তনু ঠাকুর, যিনি আদৌ মতুয়া কিনা ঠিক নেই, তিনি আদৌ ভোটার কিনা ঠিক নেই। কংগ্রেস তো ওই ফাটকা বাজারের ব্যাপার নয়। কংগ্রেস নির্দিষ্টভাবে তাদেরকে প্রার্থী করবে যারা যোগ্য এবং যারা অন্তত নির্বাচনে জেতার পর দলটা বদলাবে না। এবার সেই সমস্ত লোককে প্রার্থী করা হচ্ছে। এবং একটা বড় 294টা আসন, এটা তো বাস্তব কথা। প্রায় বিগত কয়েক বছর ধরে আমরা 20 বছর পর আমরা প্রায় সবগুলো আসনে প্রার্থী দিচ্ছি। প্রচুর, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, বিধান ভবনে প্রায় 4,500 নমিনেশনের উৎসাহী মানুষ জমা পড়েছে। সেক্ষেত্রে বাঁচতে সময় লাগে। আর এটা তো ধরুন, এটা তো আমাদের তো সবটাই বাছা হয় এআইসিসি, সিডাব্লিউসি এবং স্ক্রিনিং কমিটি। আজকে মানে কিছুক্ষণ আগেই স্ক্রিনিং কমিটি মিটিং বসেছে। আশা করছি দ্রুত ফল বেরোবে। কংগ্রেস কর্মীরা কেউ ভেঙে পড়েনি। প্রার্থী ঘোষণা হোক, আপনি দেখবেন কংগ্রেস কর্মীরা আবার সম্পূর্ণ মনোবলে নেমে গেছে। একটু বলবো, কলকাতা থেকে বেরিয়ে মালদা, মুর্শিদাবাদে যান, দেখবেন কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে দেওয়াল দখল করে প্রতীক চিহ্ন পর্যন্ত এঁকে ফেলেছে। সুতরাং মন বল ভেঙে যাওয়ার বা দুর্বল হৃদয়ের কংগ্রেস কর্মীরা নয়, আমরা তৈরি। 294 আসনেই আমরা তৈরি। মিষ্টি দাম তো বাড়বেই, কারণ গ্যাসের 800 দিনের কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। এই 800 দিন দেখছে মানুষ, কি করে 800 দিনের মানুষকে 800 দিনের মধ্যে কি করে মানুষকে না খাইয়ে রাখা যায়। মানুষের গ্যাসের দাম কি করে এমন জায়গায়, দেখুন একটা প্রধানমন্ত্রী তিনি গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য আমাদের নির্ভরশীল থাকতেছে পরদেশের ওপর। এদিকে তার নাকি বিদেশটিতে খুব ভালো, তিনি নাকি প্রচুর বিদেশে গেলে নাকি তার মাথার উপর একদম গাছ ফাছ থেকে নাকি ফুল টুল ঝরছে। এত ফুল ঝরছে যে তিনি গ্যাস কন্ট্রোল করতে পারছেন না। দেশের মানুষ এই অবস্থা। আপনি বলে মিষ্টি দোকান বন্ধ, আমি জানি যে হাই রোডের ধারে একাধিক ধাবা বন্ধ হয়ে গেছে, এমনকি একাধিক ক্যান্টিন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। যারা বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করতেন তারা পর্যন্ত বন্ধ। এমনকি শুনলাম কলকাতা শহরের বুকে যাদবপুর সহ একাধিক জায়গায় শ্রমজীবী যে ক্যান্টিন, সেটা পর্যন্ত বন্ধের মুখে। তো মানুষকে এই সরকার চাইছে লাইনে দাঁড় করাও, না খেয়ে মারো। এটাই হচ্ছে, এই সরকার এটাই করছে। মিষ্টি দোকান বন্ধ হলে এবার আপনি বাড়ির ভাত পাবেন কিনা সন্দেহ। একদিকে গ্যাসের হাহাকার, যাকে বলে অনাকট বললে চলে, অন্যদিকে বর্ডার বন্ধ। এতে বিপদের মুখে পড়ছে চাষিরা। করবেই তো, কারণ এই সরকার তো চাষির কথা ভাবে না। যে যে সরকার চাষি বিরোধী বিল আনে, যে সরকার কৃষি বিরোধী বিল আনে, যে কৃষকরা আমাদের ভারতবর্ষের আমাদের প্রতিদিনের খাবার যোগায়, যাদেরকে আমাদের ঈশ্বর জ্ঞানে পুজো করা উচিত, যাদেরকে আমাদের ভগবান জ্ঞানে পুজো করা উচিত, যাদের আমাদের আল্লাহ জ্ঞানে পুজো করা উচিত, যে চাষিরা আমাদের খেতে দিচ্ছে বলে আমরা তো বড় বড় ফুটানি মারছি, সেই চাষিদের মেরে ফেলার যে আইন যারা করে, যে আইনকে বদলাতে চাষিদেরকে রাস্তায় নামতে হয়, চাষিদেরকে গুলি খেতে হয়, চাষিদেরকে হুমকি খেতে হয়, সেই সরকার ভাবেন চাষিদের কথা ভাবে? এই সরকার তো কৃষক বিরোধী সরকার, এই সরকার শ্রম বিরোধী সরকার, এই সরকার সাধারণ মানুষ বিরোধী সরকার, এই সরকার কয়েকটা মানে বড় বড় শিল্পপতি তাদের সরকার, তাদের কোঠায় উঠে বসে। এবং এই সরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমি একটা জায়গা শুনলাম মোথাবাড়িতে প্রায় 242 জন নাম বাদ করেছে। একমাত্র যে তৃণমূলের প্রার্থী তার নাম এসছে। এই ঘটনা সব জায়গাতে হচ্ছে। দেখুন, আপনি ন্যায্য ভোটার, সংবিধান আপনাকে ভোটের অধিকার দিয়েছে, তাহলে এই ভোটটা কি মনে করেন ভোটটা বৈধ ভোট? যে ভোটে ন্যায্য ভোটারদের বাদ দিয়ে ভোট হয়, সেই ভোট কি সত্যিই ভোট? খুব বলতে খারাপ লাগছে। ঠিক যেমন ভাবে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট করাটা অবৈধ ছিল, ঠিক ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে ন্যায্য ভোটারদের বাদ দিয়ে ভোট করাটা তো লজ্জাজনক ব্যাপার। আপনি খুঁজে দেখবেন এই বেশিরভাগ নাম বাদ পড়া হচ্ছে সংখ্যালঘু। কেন সংখ্যালঘুরা ভারতবর্ষের নাগরিক নন?
নাকি তিনি সংখ্যালঘু বলেই তাদেরকে একদম নির্দিষ্ট করে দেওয়া হবে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে? এটা এটা কি ইলেকশন কমিশন? আসলে এই নির্বাচন কমিশন আরএসএস এর মতো বিজেপির একটা শাখা। আরএসএস এর কথা মতো ওরা কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি যেটা আমার দলও বলছে, আগে আমাদের কাছে প্রার্থী তালিকার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যাতে কোনো একজন মানুষের ভোটার লিস্টে নাম বাদ না পড়ে। কারণ যারা 2002-তে ভোট দিয়েছে, যারা 2021-এ ভোট দিয়েছে, আজকে তারাই ওই সময় ভোটার লিস্টে নাম নেই। শুধু দেখুন, ভোটার লিস্টে নাম নেই কিন্তু বড় বিপদ নয়। বড় বিপদ কোনটা? আপনি ভোটার লিস্টে নাম বাদ না থাকা মানে আলটিমেটলি আপনি কিন্তু ভারতবর্ষের নাগরিক নয় প্রমাণিত হলো। আজকে আপনার আধার কার্ড বাতিল হবে, ভোটার কার্ড বাতিল হবে, প্যান কার্ড বাতিল হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে, আপনার ব্যবসা বন্ধ হবে। আর যিনি ভারতবর্ষের নাগরিক নন তাকে কোন সংস্থা চাকরি দেবেন? আপনি চাকরি খাওয়াবেন, পরিবার খাওয়াবেন, রাস্তায় বাটে নিয়ে বসবেন। এই নির্বাচন কমিশন চাইছেন শুধু ভোট দানে বিরতি করা না, মানুষগুলোকে রাস্তায় বসিয়ে দাও, যাতে মানুষগুলোকে আবার লাইনে লাগাও। ওই প্রভুর নির্দেশ, আমি কাজ করছি। সংখ্যালঘু এবং মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে টার্মিনাল করে পাঠানো হচ্ছে, কিন্তু তারা কি আদৌ দেখাতে পারবে? তারা দীর্ঘদিন ধরে তো এইভাবে জল জমি জঙ্গলের যে রক্ষা, তারা জঙ্গলে বসবাস করছে, তাদের না আছে কাগজ, না আছে কিছু। কিভাবে তারা প্রমাণিত দেখুন, আমি করবে একটা যে আমি আমি তারা স্পষ্ট নাগরিক? কথা বলি, মতুয়াদের যদি লাইনে দাঁড়াতে হয়, তাহলে শান্তনু ঠাকুর সহ যারা মতুয়াদের ভোটে জিতেছিলেন তারা অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী। আমি বলবো তাকে আগে শান্তনু ঠাকুর ট্রাইব্যুনালে পাঠানো উচিত, তিনি আদৌ ঠিক কিনা সেটা প্রমাণিত করার জন্য। এই শান্ত, আমি তো বলবো আজকে অমিত শাহজি এসেছিলেন না, সিবিআই নিয়ে কথা বলেছেন না, আমি তো বলবো সবচেয়ে বড় সিবিআই তদন্ত আমাদের শান্তনু ঠাকুরের বিরুদ্ধে করা উচিত, যিনি জাল ভারতের নাগরিকত্ব বেঁচেছিলেন। মনে আছে মতুয়াদের বলেছিলেন 100 টাকা দিয়ে নাগরিকত্ব বেঁচেছিলেন? যে কেন্দ্রীয় মন্ত্রী জাল নাগরিকত্ব বেচে, সেই মন্ত্রীকে সবচেয়ে সিবিআই তদন্ত হওয়া উচিত। আমি বলবো মতুয়াদের ট্রাইব্যুনালে, মতুয়ারা যান না, ট্রাইব্যুনালে শান্তনু ঠাকুর যান, তিনি নিজে আগে প্রমাণ করুন যে তিনি ভারতের নাগরিক কিনা। তিনি যদি ভারতের নাগরিক না হন, তাহলে তার মতুয়া আমার সঙ্গে থাকার অধিকার নেই, তিনি তাহলে মতুয়াদের গুরুদেব নন, তিনি তাহলে মতুয়াদের মসিহা নন, সেটা হোক। আমি বলবো এই মতুয়ারা আজকে যে বিপর্যস্ত বলছেন ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, ওই একটি মাত্র ব্যক্তির কারণে। সেই ব্যক্তির নাম শান্তনু ঠাকুর, যিনি মতুয়াদের 100 টাকায় ভুয়ো, ভাবুন তো, একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি তো সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী ঢুকেছে আমি বলতে পারি, তিনি সবচেয়ে বেশি মানে জাল সার্টিফিকেট দিয়েছেন, যিনি ওই মতুয়াদের জাল ভোটার মানে আইডি কার্ড বিক্রি করেছেন। তার বিরুদ্ধে অমিত শাহজিকে বলবো আর বড় বড় কথা না বলে চার্জশিট বার করেছেন না, আমি বলবো প্রথম চার্জশিট বার করা উচিত ছিল শান্তনু ঠাকুর বিরুদ্ধে, সিবিআই তদন্ত শুরু করতে পারেননি। আর সংখ্যালঘুদের পরে তো সংখ্যালঘুদের তো এই বিজেপি গদ্দার বলেন, সংখ্যালঘু তো এই বিজেপি তো কি আরো খারাপ ভাষায় বলেন। আসলে দেখুন, বিজেপি ইতিহাস না জানা একটি রাজনৈতিক দল। তারা জানেন না ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধে সনাতনীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সংখ্যালঘুরা লড়াই করেছিলেন। ভারতবর্ষে যে সনাতনীদের লড়াইয়ে স্বাধীন হয়নি, ভারতবর্ষ সমানভাবে সংখ্যালঘুদের লড়াইতেও, মুসলিম ভাইদের লড়াইতেও, শিখদের লড়াইতেও স্বাধীন হয়েছিল। এই ইতিহাসটা বিজেপি গুলিয়ে দিতে চাইছে বলেই বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন সংখ্যালঘুদেরকে বাদ দিয়ে ভোট করতে চাইছে। তো সবচেয়ে বড় ঘুষপেটিয়া তো শান্তনু ঠাকুর, যিনি আদৌ মতুয়া কিনা ঠিক নেই, তিনি আদৌ ভোটার কিনা ঠিক নেই। আর দেখুন, যদি সত্যি ঘুষপেটে, আমরাও চাই বাংলাদেশিরা বেরিয়ে যাক। আমি সবচেয়ে গর্বিত, আমি আমি মনে করি যারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু তারাও চান যাতে বাংলাদেশ থেকে সংখ্যালঘুরা দেশে না আসেন। কারণ আমি আবার সবসময় বলি, ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশের হাত থেকে টিকে আছে কেন জানেন তো? সংখ্যালঘু ভাইরা আছে ভারতবর্ষে, সংখ্যালঘু ভাইরা আছে বলে। সংখ্যালঘু ভাইরা ভারতবর্ষকে ততটাই ভালোবাসে যতটা পাকিস্তান বাংলাদেশকে ঘৃণা করে। তাই বহিরাগত কারা? বহিরাগত আটকাবার দায়িত্ব কাদের? এতদিন ধরে বহিরাগত এসছে কোথা থেকে? অমিত শাহ দপ্তর কি করছিল? বিএসএফ কি করছিল? আসলে এটা এখন, আচ্ছা উনি বলি রোহিঙ্গা বার করবেন, কমিশনে এখন রোহিঙ্গা তালিকা বার করেছেন, কোটি কোটি নাকি রোহিঙ্গা। আরে জানেই না যে ভারতবর্ষে 40,000 মাত্র রোহিঙ্গা। মানে কি বললাম, ধরুন ভারত বিজেপি হচ্ছে ইতিহাস না জানা, ভূগোল না জানা, বাংলা না জানা, কিচ্ছু না জানা, অশিক্ষিত অর্ধশিক্ষিতের দল। তারা এগুলো বলবে।